বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি কালজয়ী উপন্যাস শেষের পরিচয়। আজকের সেই উপন্যাসের পর্ব সংখ্যা ২১ পর্বটি পাঠ করে শোনাব। ভিডিও পর্ব ২০। কলিকাতার দুইজন খ্যাতনামা বিচক্ষণ চিকিৎসক বজ্রবাবুকে বিশেষভাবে পরীক্ষান্তে চিকিৎসার সুবন্দোবস্ত করিয়া কলিকাতার প্রত্যাবর্তন করিয়াছেন। বিমলবাবু আরও কয়েকদিন তাহার নিকটে আছেন। ব্লাড প্রেশার আরেকটু কমিলেই ডাক্তারের নির্দেশ মতো বজ্রবাবুকে কলিকাতায় লইয়া যাওয়া হইবে। মেডিকেল কলেজের কাছাকাছি কোনো জায়গায় পর্যাপ্ত আলো বাতাস যুক্ত একখানি ছোট্ট বাড়ি ভাড়া করিবার জন্য বিমলবাবু কলিকাতায় পত্র লিখিয়াছেন। তাহার কর্মচারীরা সমস্তই ঠিক করিয়া রাখিবে। কলিকাতার চিকিৎসকেরা আসিয়া রোগীর ব্যবস্থা করিয়া যাইবার পর হইতে বজ্রবাবু অনেকটা সুস্থ বোধ করিতেছেন। সকলেরই মন বেশ উৎফুল্ল। বজ্রবাবু বৈকালে উত্তর দিকের বারান্দায় একখানি ডেক চেয়ারে শুইয়াছিলেন। পাশের চৌকিতে বিমলবাবু খবরের কাগজ হাতে বসিয়া। উভয়ের মধ্যে কথাবার্তা চলিতেছিল জগৎব্যাপী ট্রেড ডিপ্রেশন বা ব্যবসায়ের দুরবস্থা লইয়া। এই আলোচনা প্রসঙ্গে বজ্রবাবু বলিলেন, আপনি যখন প্রথম আমার কাছে এসে আমার ব্যবসায়ী কিনে নেওয়ার প্রস্তাব করেছিলেন, আমার মনে হয়েছিল সাধারণ বড়লোকদের মতোই ব্যবসায় সম্বন্ধে আপনার শুধু শৌখিন আগ্রহ উৎসাহই আছে। সূক্ষ্ম ভবিষ্যৎ দৃষ্টি ও ভালো মন্দ জ্ঞান, অর্থাৎ যাকে ব্যবসায়ী বুদ্ধি বলে, তা আপনার নেই। তারপরে যখন আপনার অন্যান্য সব প্রচুর লাভজনক বড় বড় ব্যবসায়ের বিবরণ শুনলাম, তখন আশ্চর্য না হয়ে পারিনি। আশ্চর্য হয়েছিলাম এই জন্য যে এত বড় ব্যবসায়ী লোক হয়েও আপনি কি দেখে আমার ভরাডোবা ব্যবসা অত চড়া দামে কিনতে চাইছিলেন। বিমলবাবু হাসিলেন। বজ্রবাবু পুনরায় বলিলেন, আচ্ছা বিমলবাবু, সত্যি করে বলুন তো, আপনি কি বুঝতে পারেননি ও ব্যবসা সে অবস্থায় কিনে নেওয়া দূরে থাক, যেচে সেধে হাত তুলে দিলেও কেউ নিতে চাইতো না ওর দেনার পরিমাণ দেখে? সে অবস্থায় ওর ভার নেওয়া মানে ইচ্ছে করে টাকাগুলো গঙ্গা গর্ভে ফেলে দেওয়া। বিমলবাবু তেমনি মৃদু মৃদু হাসিতে লাগিলেন। এবারও কোনো জবাব দিলেন না। বজ্রবাবু বলিলেন, আশ্চর্য মানুষ আপনি। এবার বিমলবাবু কথা কহিলেন, বলিলেন, আমার চেয়েও অনেক বেশি আশ্চর্য মানুষ আপনি। কিসে বলুন তো? আপনি জেনে শুনেও অবিশ্বাসী ও প্রতারক আত্মীয়দের হাতে আপনার নিজ হাতে গড়া বৃহৎ ব্যবসা তুলে দিয়ে নিশ্চিন্ত হলেন। ম্লান হাসিয়া বজ্রবাবু বলিলেন, সংসারে মানুষকে বিশ্বাস করা কি এতই অপরাধ বিমলবাবু? বিশ্বাস আমি কোনো কারণেই হারাইতে চাইনে। বারবার ক্ষতি স্বীকার ও দুঃখ বোধ করেও কি বিশ্বাস বজায় রাখা সম্ভব? তা জানি নে, কিন্তু রাখা ভালো। অবিশ্বাসীর কোথাও আশ্রয় নেই, কোনো সান্ত্বনা নেই। আপনার নিজের জীবনের অভিজ্ঞতায় এই কি সত্য জেনেছেন? হ্যাঁ, আমি বিশ্বাস করে ঠকিনি। বাইরে থেকে মানুষ আমাকে বারবার নির্বোধ বলেছে, কিন্তু আমি জানি আমি ভুল করিনি, তারাই ভুল করেছে। বিমলবাবু তীব্র দৃষ্টিতে বজ্রবাবুর মুখের পানে তাকায়া রহিলেন। দূর দিগন্তে দৃষ্টি নিবন্ধ করিয়া বজ্রবাবু বলিতে লাগিলেন, আমার সমস্ত কাহিনী একদিন বলবো আপনাকে। আপনি অন্যের মুখে কত দূর কি শুনেছেন তা জানি নে, তবে আমার মুখে সেদিন যেটুকু শুনেছিলেন তা কিন্তু সমস্ত নয়। নিজের কথা বলবার আগে
আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করবার আছে। বলুন, কি জানতে চান? আপনার যে আর্থিক অবস্থা, তাতে আপনাকে লক্ষ্মীর বরপুত্র বলা যেতে পারে। আপনি সবল, সুশ্রী, স্বাস্থ্যবান পুরুষ, ভাগ্যদেবী সকল দিক দিয়ে আপনার প্রতি প্রসন্না। অথচ এত বয়স পর্যন্ত সংসারে প্রবেশ করেননি, এর যথার্থ কারণটা জানতে পারি কি? অবশ্য যদি বলতে আপনার বাধা না থাকে। বলতে কিছুমাত্র বাধা নেই, কারণটা নেহাত সোজা। প্রথমত, সময় ও সুযোগের অভাব। দ্বিতীয়ত, বিবাহে অনিচ্ছা। প্রথমটা হয়তো একদিন সত্য ছিল, কিন্তু আজ তো আর তা নয়। তখন ব্যবসায়ের উন্নতি চেষ্টায় দেশ দেশান্তরে ঘুরে বেরিয়েছিলেন। সংসার পাতার ভাবনা ভাববার অবকাশ ছিল না। কিন্তু তারপরে বললুম তো এইমাত্র, রুচি হয়নি। রুচি অরুচির কথা উঠলে আর কোনো প্রশ্নই চলে না বিমলবাবু। তবুও আমার আরেকটি জিজ্ঞাসার জবাব দিন। এখন কি সংসারী হবার কোনো বাধা আছে আপনার? ভদ্রবাবু প্রশ্নে বিমলবাবু বিস্ময় বোধ করিতেছিলেন, যতখানি তারও বেশি করিতেছিলেন কৌতুক বোধ। চাপা হাসিতে তাহার চোখ মুখ উজ্জ্বল হইয়া উঠিয়াছিল। বলিলেন, বাধা কোনোদিনও ছিল না বজ্রবাবু, আজও নেই। হয়তোবা আমার বিবাহের পথ এত বেশি অবাধ বলেই স্বয়ং প্রজাপতি পথ আগলে বসে রইলেন। নববধূর আর শুভাগমন হল না। বজ্রবাবু বলিলেন, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। দেখুন, আমাদের দেশে একটা মেয়েলি প্রবাদ হয়তো শুনেছেন, অতি বড় ঘরণী না পাই ঘর, অতি বড় সুন্দরী না পাই বর। আমারও হয়েছে তাই। বিবাহের পাত্র হিসাবে নাকি আমি সকল দিক দিয়ে উপযুক্ত, এ কথা অনেকেই বলেছেন। অন্তত ঘটক সম্প্রদায় তো বলেনি। তবুও যার সারা যৌবনে বিয়ের ফুল ফুটল না, সে স্থলে প্রজাপতির বাধা ছাড়া আর কি বলা যেতে পারে বলুন? কিন্তু এতদিন ফোটেনি বলেই যে কোনো দিনই ফুটবে না, এও তো নয়। সময় উত্তীর্ণ হয়ে গেছে দাদা, অকালে কি আর ফুল ফোটে? জোর করলে তার বিকৃতি ঘটানো হয় মাত্র। বিবাহ ব্যাপারটা অনেকটা মরশুমি ফুলের মতো, ঠিক নিজের ঋতুতে আপনি ফোটে, মরশুম চলে গেলে আর ফোটে না, তখন সে দুর্লভ। বজ্রবাবু একটু চিন্তা করিয়া হাসি মুখে বলিলেন, ভালো মালি চেষ্টা করলে অসময়েও ফুল ফোটাতে পারে। কিন্তু সে কথা থাক, বিবাহটা যে ঠিক মরশুমি ফুল আমি মানতে পারলাম না। বিয়ের ফুল ফোটা হলে একটা কথা এদেশে আছে, কিন্তু কোনো দেশেই ওটা যে ফুলের চাষের নিয়ম মেনে চলে এমন প্রমাণ বোধহয় নেই। বিমলবাবু বলিলেন, না না না, তা নয়। আমি বলতে চাইছি, জীবনে বিবাহের একটা নির্দিষ্ট শুভ লগ্ন আছে, যে লগ্নটি উত্তীর্ণ হয়ে গেলে আর বিবাহ হয় না। যারা তারপরেও বিবাহ করেন সে ঠিক বিবাহ নয়। সেটা তাহলে কি? সেটা শুধু স্ত্রী পুরুষের একত্র বসবাস মাত্র। কোনো ক্ষেত্রে বংশ রক্ষার প্রয়োজনে, কোনো ক্ষেত্রে সংসার যাত্রা নির্বাহের কিংবা সুখ সুবিধা আরামের প্রয়োজনে, আবার কোনো ক্ষেত্রে কেবলমাত্র হৃদয় মনের বিলাসিতা চরিতার্থের জন্য। বিস্মিত কৌতূহল বজ্রবাবু প্রশ্ন করিলেন, ওই সকল বাদ দিয়ে বিবাহকে আর অন্য কি বস্তু বলতে চান আপনি? সেটা ঠিক বুঝিয়ে বলা একটু কঠিন। সংসারে দেখা যায় সমাজ অনুমোদিত পুরুষ ও নারীর মিলনকে বিবাহ বলা হয়, কিন্তু আমি তা মনে করি না। মানুষের জীবনে এমন একটা বসন্ত ঋতু আসে, এমন একটা আনন্দকাল আসে, যে পরমক্ষণে নরনারীর ঈপ্সিত মিলন দেহ মনে অপূর্ব রসে ও রঙে রঙিন হয়ে ওঠে। দুটি প্রাণের, দুটি দেহ মনের সেই যে রসমধুর বর্ণরাগ, তাকেই বলি বিবাহ। সূর্যাস্তের পর মুহূর্তেই যখন সন্ধ্যা হয় নয়, অথচ দিন অবসান হয়েছে, সেই সন্ধ্যা নয় অথচ দিন অবসান হয়েছে, সেই সুন্দর সন্ধি লগ্ন, সেটুকুর আয়ু অতি অল্প মাত্র স্থায়ী। তাকে আমরা
গোধূলি ক্ষণ বলি। সেই রমণীর সময়টুকুর মধ্যে পশ্চিমের আকাশে জেগে ওঠে অপরূপ আলোর লীলা আর অফুরন্ত রঙের বৈচিত্র্য, যা সমস্ত দিবারাত্রির দীর্ঘ সময়ের মধ্যে আর কোনো ক্রমে কোনো মুহূর্তেই ধরা যায় না। সে ওই বিশেষ ক্ষণটুকুই সামগ্রী। মানুষের জীবনে বিবাহ ঠিক তাই। বজ্রবাবু মৃদু হাসিয়া বলিলেন, বুঝেছি। কিন্তু আপনি যা বললেন বিমলবাবু, তা হয়তো আপনাদের কল্পনার কাব্যের পাতায় লেখে, বাস্তব জীবনে হিসাবের খাতায় তা লেখে না। সেজন্যই তো আমাদের বিবাহিত জীবনের পাতায় এত গরমিল জমে ওঠে, হিসাব মেলে না কিছুতে। অর্থাৎ আপনি বলছেন বিবাহ ব্যাপারটা কাব্যের খাতার ছন্দের অন্তর্গত, হিসাব খাতার অঙ্কের অন্তর্গত নয়। সে কথার জবাব এড়াইয়া গিয়া বিমলবাবু বলিলেন, আপনি বলুন না দাদা, বিবাহের অভিজ্ঞতা আমার নিজের জীবনে একবারও ঘটেনি, কিন্তু আপনার ঘটেছে একাধিকবার। আপনি ও বিদেহ আমার চেয়ে বেশি অভিজ্ঞ। আমার কথা যদি মানেন তো বলি, বলুন। বিয়ের ফুল ফোটার দিন আজও আপনার অটুট আছে। তার মানে আপনি কি বলতে চান এই বয়সে? বিমলবাবুর বাক্য সমাপ্ত হইবার পূর্বেই বজ্রবাবু হাসিয়া উঠিলেন, বলিলেন, আপনার সত্যিই হাসালেন কিন্তু বিমলবাবু। আপনি কেন বলুন তো? আপনার বিয়ের আর বয়স নেই এরকম একটা অসম্ভব ধারণা কি করে হলো? তাহলে আমরা তো... কিন্তু আপনার বেশি বয়সী বিবাহের অভিজ্ঞতা যে একবারও সুখের হয়নি, এও তো সত্য। আপনি ভাগ্য মানেন নাকি? কতকটা মানি বই কি, তবে অন্ধ অদৃষ্টবাদী নই। জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটে ব্যাপার যে সম্পূর্ণ ভাগ্যের পরে নির্ভর করে, এটা স্বীকার করেন কি? না। এ যুগে বিজ্ঞানের সাহায্যে জন্ম মৃত্যুকে সম্পূর্ণ না হলেও কতকটা ইচ্ছা নিয়ন্ত্রিত করতে পেরেছে মানুষ। যদি জন্ম মৃত্যু ব্যাপারটা একেবারেই প্রকৃতির নিয়ম, জীবমাত্রে প্রকৃতির নিয়মের অধীন, সুতরাং ও দুটো বাদ দিয়ে বিবাহটাই ধরুন। ওটা সামাজিক সুবিধার জন্য মানুষের গড়া নিয়ম, কাজেই ও ব্যাপারটায় অদৃষ্টের বিশেষ হাত নেই, মানুষের ইচ্ছাই এক্ষেত্রে প্রধান। এ সকল যুক্তি তর্ক বজ্রবাবুর হয়তো ভালো লাগিতেছিল না, সুতরাং তিনি এ আলোচনায় আজ যোগ না দিয়া নীরবে চক্ষু মুদিয়া ডেক চেয়ারে পড়িয়া রহিলেন। বিমলবাবু হস্তস্থিত সংবাদপত্রে মনোনিবেশ করিলেন। সন্ধ্যা ঘনাইয়া উঠিতেছিল, সংবাদপত্রের অক্ষরগুলি ক্রমশ অস্পষ্ট হইয়া আসিতেছে। বিমলবাবু দুই একবার মুখ তুলিয়া তাকাইলেন আলো জ্বালা হইয়াছে কিনা। অর্ধশায়িত বজ্রবাবু মুদিত নয়নে কি ভাবিতেছিলেন কে জানে। হঠাৎ সোজা হইয়া উঠিয়া বসিয়া ডান হাত বাড়াইয়া বিমলবাবুর একখানি হাত চাপিয়া ধরিলেন, ব্যগ্র কণ্ঠে কহিলেন, বিমলবাবু, তাহলে আপনি সত্যই বিশ্বাস করেন বিবাহ নিয়তির অধীন নয়, মানুষেরই ইচ্ছার অনুগত? বিমলবাবু অত্যন্ত বিস্মিত হইয়া বলিলেন, হ্যাঁ, আমার নিজের বিশ্বাস তাই বটে, কিন্তু আপনি হঠাৎ এ নিয়ে এত চঞ্চল হয়ে উঠলেন কেন বজ্রবাবু? বলছি, কিন্তু তার আগে আপনি কথা দিন আমার অনুরোধ রক্ষা করবেন। না না, ও অনুরোধ নয়, প্রার্থনা, এ আমার ভিক্ষা। বজ্রবাবু ব্যাকুল হইয়া বিমলবাবুর দুটি হাত চাপিয়া ধরিলেন। অতিমাত্রায় বিপন্ন হইয়া বিমলবাবু বলিলেন, আপনি এ কি বলছেন? আমি আপনার ছোট ভাইয়ের মতো, যে আদেশ যখনই করবেন পালন করব। এমন অনুচিত কথা উচ্চারণ করে আমাকে অপরাধী করবেন না। না না, কথাটা শুনলে আপনি বুঝতে পারবেন এ আমার অনুরোধ নয়, একান্ত প্রার্থনায়। বলুন, আমার মিনতি রাখবেন? সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই রাখব। বিমলবাবু কথাটা বিশেষ উৎকণ্ঠিত হইয়াই বলিলেন। অশ্রুপূর্ণ লোচনে বজ্রবাবু বলিলেন, গোবিন্দ আপনার মঙ্গল করবেন। আমার জনম দুঃখিনী মেয়েটার ভার আপনি নিন বিমলবাবু, ওকে আপনার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। বিমলবাবু স্তম্ভিত হইয়া গেলেন। তিনি স্বপ্নেও কল্পনা করেন নাই
বজ্রবিহারী বাবু তাহাকে বিবাহের পাত্ররূপে নিজ কন্যার জন্য নির্বাচন করিতে পারেন। ক্ষণকাল নির্বাক থাকিয়া বলিলেন, আপনি আগে একটু সুস্থ হয়ে উঠুন বজ্রবাবু, ওসব আলোচনা পরে হবে। বজ্রবাবু সকাতরে বলিতে লাগিলেন, আপনি উদার প্রকৃতি, মন আপনার উন্নত। অন্য কারো কাছেই আমি ভরসা করে এ প্রস্তাব করতে পারতাম না। আমার জীবনের দুঃখ দুর্দশার কাহিনী আপনি সমস্তই জানেন। দেবতার নির্মাল্যের মতোই মেয়ে আমার নিষ্পাপ, তার গুণের সীমা নেই, রূপও নিতান্ত অবজ্ঞার নয়। অথচ এমন মেয়েরও ভাগ্যে বিধাতা এত দুঃখ লিখেছিলেন। আপনি হয়তো জানেন না, রেণুর বিবাহ হওয়ায় এখন দুর্ঘট। আমার না আছে আজ অর্থবল, না আছে লোকবল, আর না আছে কুলের গৌরব। ওর বিবাহের আশা ভরসাই আর নেই। অতিশয় আশায় আঘারান্বিত হইয়া বজ্রবিহারী বাবু এতক্ষণ কথা কহিতেছিলেন, কিন্তু বিমলবাবু নতমুখে নিরুত্তর বসিয়া আছেন দেখিয়া অকস্মাৎ তিনি ভগ্নোৎসাহে চক্ষু মুদিয়া আরাম কেদারাই এলাইয়া পড়িলেন। অল্পক্ষণ পরে যুক্ত কর ললাটে ঠেকাইয়া নিরুপায়ের মতো বলিলেন, গোবিন্দ, তোমারই ইচ্ছা পূর্ণ হোক। সারদা বারান্দায় লণ্ঠন লইয়া আসিল। বিমলবাবু জিজ্ঞাসা করিলেন, মা, রাজু কি বাড়ি আছে? সারদা বলিল, না, একটু আগে ডাক্তারখানায় গিয়েছেন, এখনই ফিরবেন। বজ্রবাবুর দিকে চাহিয়া বলিল, কাকাবাবু, আপনার কমলা লেবুর রস আনব কি? বজ্রবাবু ইশারায় হাত নাড়িয়া মানা করিলেন। বিমলবাবু বলিলেন, না কেন দাদা, আপনার কমলার রস খাওয়ার সময় হয়েছে যে, নিয়ে আসবে বই কি, আনো সারদা মা। বজ্রবাবু আর নিষেধ করিলেন না, মুদিত চোখে নির্জীবভাবে পড়িয়া রহিলেন। লণ্ঠনের মৃদু আলোকে বিমলবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করিলেন, অসুস্থ বজ্রবাবুর রক্তহীন মুখমণ্ডল পাংশু বিবর্ণ, মুদ্রিত চক্ষুর দুই কোণে দুই বিন্দু অতি ক্ষুদ্র অশ্রুকণা ফুটিয়া উঠিয়াছে। প্রাণ নাধিকা কন্যার ভবিষ্যৎ সম্বন্ধে কতখানি গভীর হতাশার গোপন বেদনার ওই পরম সহিষ্ণু মানুষটির নেত্রকোণে আজ অশ্রুকণা নিঃসৃত হইয়াছে, বিমলবাবুর বুঝিতে বাকি রহিল না। নিরুপায় বেদনায় তাহার সমস্ত অন্তর ব্যথিত হইয়া উঠিল। নীরবে বসিয়া ভাবিতে লাগিলেন, সান্ত্বনা দিবার উপায় বা ভাষা কিছুই খুঁজিয়া পাইলেন না। গোবিন্দজির আরতির কাসর ঘণ্টা বাজিয়া উঠিল। রেণু নিজে উপস্থিত থাকিয়া পূজারী ব্রাহ্মণের সাহায্যে আরতি করাইতেছে। বজ্রবাবু আরাম কেদারায় সোজা হইয়া উঠিয়া বসিলেন। যতক্ষণ ঘণ্টা কাসর নিস্তব্ধ না হইল, ললাটের যুক্ত কর ঠেকাইয়া নতশিল্প প্রণামরত রহিলেন। ধূপ ধুনা, চন্দন কাঠ চূর্ণ ও গুগগুলের ধূম সৌরভে শীতল সন্ধ্যার মৃদু বায়ু সুরভিত হইয়া উঠিয়াছিল। কাসর ঘণ্টা নিঃশব্দ হইলে তাহার পরও বজ্রবাবু অনেকক্ষণ একইভাবে উদ্দিষ্ট ইষ্ট দেবতাকে মনে মনে বন্দনা করিয়া পরে চেয়ারের উপর আবার লম্বা হইয়া শুইয়া পড়িলেন। রেণু আসিয়া তাহাকে গোবিন্দের চরণ অমৃত ও কমলার রস পান করাইল। একটু পরে রাখাল আসিয়া বিমলবাবুর সাহায্যে বজ্রবাবুকে ঘরের মধ্যে লইয়া গেল। দুইজন মানুষের কাঁধে দুই হাতে অপটু শরীরের ভার রাখিয়া অতি কষ্টে বজ্রবাবু অল্প হাঁটিতে পারেন। এখনো সমস্ত অঙ্গে স্বাভাবিক জোর ফিরিয়া পান নাই। আহারাদির পর রাত্রে বিমলবাবু কোনো এক সময় বজ্রবাবুর শয্যা পার্শ্বে আসিয়া বসিলেন। বজ্রবাবুর রোগ শীর্ণ শিথিল হাতখানি নিজ মুঠায় তুলিয়া লইয়া বিমলবাবু চুপি চুপি কহিলেন, আপনি সন্ধ্যাবেলায় যে প্রস্তাব আমাকে জানিয়েছিলেন সে সম্বন্ধে একটু ভেবে দেখতে চাই, আপনাকে কাল আমি জানাব। বজ্রবাবু মাথা হেলাইয়া ইশারায় সায় দিলেন। বিমলবাবু উঠিয়া গেলে ছায়াচ্ছন্ন নির্জন কক্ষে শয্যাশায়ী বজ্রবাবু অস্ফুট স্বরে বারংবার তাহার ইষ্ট দেবতা গোবিন্দের নাম উচ্চারণ করিতে লাগিলেন। পরদিন প্রাতে বিমলবাবু যখন বজ্রবাবুর নিকটে আসিয়া বসিলেন,
বজ্রবাবু লক্ষ্য করিলেন একটি পরিতৃপ্ত আনন্দের স্নিগ্ধ দীপ্তি বিমলবাবুর মুখমণ্ডলে পরিব্যাপ্ত। সেই উজ্জ্বল মুখের পানে তাকাইয়া বজ্রবাবু মনে মনে হয়তো অনেকটাই আশান্বিত হইয়া উঠিলেন, কিন্তু ভরসা করিয়া প্রশ্ন উপস্থাপন করিতে পারিলেন না। কহিলেন, খবরের কাগজ এসেছে? রাজু পড়ে শোনাতে চাইছিল, নিষেধ করলাম। কি হবে? পৃথিবী শুদ্ধ লোকের দৈনিক বিবরণ শুনে তার চেয়ে কোনো সৎ গ্রন্থ শ্রবণে মনেরও শান্তি, পরকালেও কল্যাণ। বিমলবাবু হাসিলেন, বলিলেন, কোন বই শুনতে ইচ্ছা হচ্ছে বলুন, পড়ে শোনাই। চৈতন্য চরিতামৃত পড়বেন? বিমলবাবু বললেন, বৈষ্ণব ধর্মশাস্ত্রের মধ্যে ওই একখানা আশ্চর্য পুঁথি পড়েছেন আপনি? বজ্রবাবুর কণ্ঠে বিস্ময় ও আনন্দ উচ্ছ্বসিত হইয়া উঠিল। অল্প স্বল্প নেড়েছি মাত্র, পড়া হয়েছে ঠিক বলা চলে না। সে তো নয়, চৈতন্য চরিতামৃত যে মানুষ পাঠ করতে পেরেছে, অর্থাৎ ওর অর্থ হৃদয়ঙ্গম করতে পেরেছে, সে তো গোবিন্দ পাদপদ্মে পৌঁছে গিয়েছে। বিমলবাবু বলিলেন, চৈতন্য চরিতামৃত এখানে আছে কি? হ্যাঁ আছে। রেণুকে আমি ভাগবত আর চরিতামৃত সঙ্গে আনতে বলেছিলাম। রেণু নিজেও ওই পুঁথিখানি পড়তে খুব ভালোবাসে কি না? তাই নাকি? মেয়েকেও তাহলে আপনি ভাগবত প্রেমামৃতের আস্বাদন দান করছেন বলুন? জিভ কাটিয়া যুক্ত কর ললাটে ঠেকাইয়া উদ্দেশ্যে দেবতাকে প্রণাম করিয়া বজ্রবাবু বললেন, ছি ছি ছি, এমন কথা মুখে আনতে নেই, ওতে আমার অপরাধ হবে। গোবিন্দ্র প্রেমের আস্বাদ সে কি মানুষ মানুষকে দিতে পারে বিমলবাবু? জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, মেধা সবই সেখানে তুচ্ছ, অর্থহীন। কেবল তিনি নিজে যাকে কৃপা করেন সেই ভাগ্যবানী সংসারে তার প্রেমের দুর্লভ আস্বাদন লাভে ধন্য হন। বিমলবাবু নীরব রহিলেন। বজ্রবাবু বলিতে লাগিলেন, ওই যে কাল সন্ধ্যায় ঐকান্তিক আকাঙ্ক্ষায় আপনার কাছে এক প্রার্থনা জানিয়েছিলাম, আজ সকালে আর তো তার জন্য কতটুকু আগ্রহ অনুভব করছি নে। এ কি গোবিন্দেরই করুণা নয়? নিরুদ্বেগে সরল হাসিতে বজ্রবাবুর মুখখানি কোমল হইয়া উঠিল। বিমলবাবু বললেন, আমি কাল রাত্রে চিন্তা করে ও বিষয়ে আমার কর্তব্য স্থির করে ফেলেছি। বজ্রবাবুর রোগ পাণ্ডুর মুখমণ্ডলে পরিতৃপ্তির আনন্দ রেখা ফুটিয়া উঠিল। বলিলেন, আমি জানি তোমাকে উপলক্ষ করে গোবিন্দ আমার ভার মুক্ত করবেন। বিমলবাবু বলিলেন, কি করে টের পেলেন বলুন তো? কথা কয়টি স্নিগ্ধ কৌতুকে সমুজ্জ্বল। বজ্রবাবু মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, গোবিন্দই যে তার অধম সেবকের সকল ভাবনা নিবারণ করেছে, তোমাকে পাঠিয়েছেন তিনি আমার কাছে সেই জন্যই। বজ্রবাবুর সঙ্গে অপরিসীম বিশ্বাস ও ভক্তির পবিত্র আভা। বিমলবাবু চুপ করিয়া রহিলেন। সংসারের বহুবিধ দুঃখে নিপীড়িত এই রোগাতুর বৃদ্ধের সকল চিত্তের পরিতৃপ্তির প্রফুল্লতাটুকু নষ্ট করিয়া দিতে তাহার মন সরিতেছিল না। অথচ কথাটা এখানে না বলিলেও নয়। বৃদ্ধের ভ্রান্ত ধারণা সত্য দূর করিতে না পারিলে জটিলতা বৃদ্ধি সম্ভাবনা। বিমলবাবু বলিলেন, আমি কাল বিশেষভাবে চিন্তা করে দেখেছি আপনার প্রস্তাব সম্বন্ধে। সকল দিক বিবেচনা করে রেণুকে গ্রহণ করায় স্থির করেছি, কিন্তু এর সম্বন্ধে একটু কথা আছে। আপনি প্রতিশ্রুতি দিন, আমি যা চাইব আপনি দেবেন। বজ্রবাবু বিমূঢ় নেত্রে বিমলবাবুর মুখের পানে চাহিয়া থাকিয়া অটুট কণ্ঠে কহিলেন, বলুন। বিমলবাবু বলিলেন, আপনি আমাকে আপনার কন্যা দান করতে চেয়েছেন, আমি তাকে স্বেচ্ছায় ও সানন্দে গ্রহণ করতে চাই। যাগযজ্ঞ মন্ত্র উচ্চারণ করে ধর্মত, সমাজত ও আইনত পত্নীরূপে গ্রহণ করলে সে আমার গোত্র উপাধি নিয়ে আমাদেরই বংশের অন্তর্ভুক্ত হতো। আমার সম্পত্তিতে তার অধিকার বর্তান্ত, আমার মরণে তাকে অশৌচ স্পর্শ করত। আমি যাগযজ্ঞ মন্ত্র উচ্চারণ করেই ধর্মত, সমাজত, আইনত তাকে আমার দত্তক কন্যারূপে গ্রহণ করতে চায়। তাতেও সে আমার বংশে গোত্রের অধিকার পাবে, আমার সম্পত্তির উত্তরাধিকারিণী হয়ে আমার মরণে অশৌচ পালন করবে।
বজ্রবাবু নির্বোধ চাহনিতে বিমলবাবুর দিকে তাকাইয়া রহিলেন, কথা কহিতে পারিলেন না। বিমলবাবু বলিতে লাগিলেন, রেণু, আপনার কত স্নেহের সামগ্রী আমি জানি। আমারও সে কম স্নেহের নয়। ওকে সন্তান রূপে গ্রহণ করতে আমি প্রস্তুত হয়েছি। একটু চুপ করিয়া থাকিয়া বিমলবাবু বলিলেন, বিবাহযোগ্য সৎপাত্র কেউ আমার বংশ থাকলে তাকে আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করে রেণুকে আমি পুত্র বধূরূপে নিয়ে যেতাম। কিন্তু সেরকম আপনজন কেউ নেই আমার। দুঃসম্পর্কে যারা আছে তারা আমার রেণুমার উপযুক্ত পাত্র নয়। কাজেই আমি স্থির করে রেখেছি সোজাসুজি ওকে আমার দত্তক কন্যারূপে গ্রহণ করব এবং রেণুমাকে উপযুক্ত সংবাদ সৎপাত্রে দান করার ভার এবং ওর ভবিষ্যৎ সম্বন্ধে ভাবনার দায়িত্ব সমস্ত আমি তুলে নিলাম, আপনার আর নয়। বজ্রবাবু দীর্ঘশ্বাস মোচন করিয়া চক্ষু মুদিতে লাগিলেন, জবাব দিলেন না। তাহার মুখমণ্ডলে ইচ্ছা অনিচ্ছার কোনো রেখাই ফুটিয়া উঠিল না। সে নির্বাক ছিলেন, তেমনই রহিলেন। দুপুরবেলায় রাখাল বিমলবাবুকে একটু অন্তরালে ডাকিয়া লইয়া গিয়া অতিশয় গম্ভীর মুখে বলিল, আপনার সঙ্গে একটু পরামর্শ আছে। বিমলবাবু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাইলে রাখাল বুক পকেট হইতে ডাকঘরের মোহরাঙ্কিত একখানি পোস্ট কার্ড বাহির করিয়া বলিল, পড়ে দেখুন। বিমলবাবু কার্ডখানি হাতে লইয়া একবার চোখ বুলাইয়া নাম সহি লক্ষ্য করিতেছেন। মঙ্গলাকাঙ্ক্ষী শ্রী হেমন্ত কুমার মৈত্র। বলিলেন, ইনি কে রাজু? চিনতে পারলাম না তো। কাকাবাবুর এ পক্ষের শ্যালক, আমাদের শকুনি মামা। নাম শোনেননি কি? ও, ইনি বজ্রবাবুর কারবারের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন না? হ্যাঁ, শুধু কারবারের কেনা বিষয় আশয়ের সংসার, শুধু কারবারের কেন, বিষয় আশয়ের, ঘর সংসারের, স্ত্রী কন্যার সব ভারী তিনি স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়ে কাকাবাবুকে নির্ঝঞ্ঝাটে গোবিন্দজির পায়ে সমর্পণ করেছিলেন। নিঃশব্দে নতনয়নে পোস্টকার্ডখানি পাঠ করিয়া বিমলবাবু চক্ষু রাখালের মুখের পানে তাকাইলেন। রাখাল বলিল, বলুন দেখি, এ চিঠি এখন কাকাবাবুর হাতে দেওয়া উচিত কিনা? বিমলবাবু নিরুত্তরে চিন্তা করিতে লাগিলেন। রাখাল পুনশ্চ কহিল, কাকাবাবুর কাছে এ সংবাদ গোপন রাখাও তো আমাদের পক্ষে অনুচিত হবে। বিমলবাবু বলিলেন, তা তো হবেই। তারপর এক মুহূর্ত চিন্তা করিয়া কহিলেন, এ চিঠি ওর হাতে দিয়ে কাজ নেই, পড়ে শোনালেই চলে। কারণ এই চিঠির কতকটা অংশে অনাবশ্যক কটু কথা আছে, ওকে সেটা না শোনালেই ভালো হয়। নিশ্চয় কোন অংশ বাদ দিয়ে কতটুকু ওকে শোনানো যেতে পারে বলুন তো? এই যে লিখেছেন যে কলঙ্কিত বংশে রানী জন্মগ্রহণ করিয়াছে, তাহার কলুষের লজ্জা তো তাহাকে চিরদিন বহন করিতে হইবেই জানি। আমার আশঙ্কা হয় আপনাদের অপরাধ ও মহাপাপের শাস্তি শেষ পর্যন্ত আমার নিরপরাধা ভাগ্নীয়কেও স্পর্শ না করে। সেই জন্যই তাহাকে যত সম্ভব সত্বর সৎপাত্রস্থ করিবার ব্যবস্থা করিয়াছি। আপনাকে সংবাদ দিবার প্রবৃত্তি ছিল না, কিন্তু লোকাদত ও ধর্মত ইত্যাদি এসব অংশ ওকে শোনাবার দরকার নেই। রাখাল কহিল, রানীর বিবাহ স্থির হয়ে গেল তার পিতার ইচ্ছা অনিচ্ছা, সম্মতি অসম্মতির অপেক্ষা না করে। আশ্চর্য, সংসারে এমন দেখেছেন কি বিমলবাবু? বিমলবাবু একটু হাসিলেন মাত্র। রাখাল আবার পড়িতে লাগিল, অদ্য নির্বিঘ্নে শুভ গাত্র হরিদ্বারা সম্পন্ন হইয়া গিয়াছে। আগামীকাল গোধূলি লগ্নে শুভ বিবাহ। ব্যাস, এইটুকু মাত্র লিখেছে। কোথায় বিবাহ হচ্ছে, পাত্র কেমন, কোনো সংবাদই দেয়নি। আক্কেল বিবেচনা দেখলেন। বিমলবাবু চুপ করিয়া রহিলেন। রাখাল বলিল, বড় মেয়ে অবিবাহিতা রইল, অথচ ছোট মেয়ের ঘটা করে বিয়ে। বিমলবাবু শান্ত কণ্ঠে কহিলেন, সংসারেই এতই নিয়ম রাজু।
কোনো কিছু কারোর জন্য অপেক্ষা করে থাকে না। কাকাবাবু ওদের সর্বস্ব দিয়ে কপর্দক শূন্য হয়ে এতটা বেশি বাড়াবাড়ি সম্ভব হলো, নইলে হতে পারত না। উদাস কণ্ঠে বিমলবাবু বলিলেন, এটাও হয়তো সংসারেরই সহজ নিয়ম। পাত্রখানা পাওয়া অবধি রাখালের অন্তরের মধ্যে জ্বালা করিতেছিল। এই তিক্ত কণ্ঠে কহিল, সংসারের নিয়ম বলে সব কিছুই সহ্য করা যায় না বিমলবাবু। বিমলবাবু হাসিয়া বলিলেন, কিন্তু সহ্য না করেও তো উপায় নেই রাজু। ধন্যবাদ প্রিয় শ্রোতারা, এতক্ষণ ধরে উপন্যাসের 21 অংশটি ধৈর্য সহকারে শোনার জন্য। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। তোমাদের ভালো লাগাই হলো আমার অনুপ্রেরণা। ধন্যবাদ।